সমুদ্রের রাজকন্যার সাথে বাস্তব দুনিয়ার রাজকুমারের এক অসম প্রেমের মিলন, যেখানে বাধা হয়ে দাঁড়ায় ওই রাজকন্যার আপন ফুপু। ক্ষমতার লোভে যে ছদ্মবেশে নিজেই রাজকুমারের সাথে প্রেমে লিপ্ত হয়। অসাধারণ একটা দারুণ সামুদ্রিক গোপন সৌন্দর্য ভাণ্ডারের গল্প নিয়ে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শোয়েব। তো আবল তাবল কথা বাদ, মূল গল্পে যাওয়া যাক। মুভির শুরুতে আমাদের দেখানো হয় সমুদ্রের রাজা কিং ট্রাইটন আজকে তার মেয়েদেরকে নিয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করছে। 7 জন মেয়ের মধ্যে সেখানে সবাই উপস্থিত থাকলেও শুধু একজন সেখানে ছিল না। এই ঘটনায় রাজা ট্রাইটন বেশ রেগে যায়, কারণ ইদানিং তার ওই মেয়ে নাকি বেশ ভবঘুরে হয়েছে, আর সেই সাথে সে রাজার কথাও নাকি খুব একটা শোনে না। রাজা তখন তার মেয়েকে এখানে ডেকে নিয়ে আসার জন্য কাকড়াকে তার খোঁজে পাঠিয়ে দেয়। ওর নাম সেবাস্টিয়ান। ঠিক সেই মুহূর্তে সমুদ্রের উপরে ওই রাজ্যের রাজকুমার তার জাহাজ নিয়ে যাচ্ছিল। ওর নাম এরিক। ব্যবসার কাজে সমুদ্রপথে এসে পার্শ্ববর্তী রাজ্যে গিয়েছিল। হঠাৎ ঢেউয়ের ধাক্কায় তার দূরবীনটা পানিতে পড়ে যায়। বেশ খানিকক্ষণ সময় ধরে দূরবীনটা নিচে পড়তে থাকে। এভাবে নিচে পড়তে পড়তে এক সময় সেটা একটা মারমেইডের সামনে এসে পড়ে। ওর নাম এরিয়েল। এই হচ্ছে রাজা ট্রাইটনের অবাধ্য মেয়ে। সে কখনোই তার বাবার রাজ্যের নিয়মের মধ্যে থাকতে চাইতো না। বাইরের দুনিয়া ও সেখানকার মানুষ সম্পর্কে তার বেশ কৌতূহল। এখানে এর পরিচয় করিয়ে দেওয়া দরকার। ওর নাম ফ্লাউন্ডার। মুভির শুরু থেকে শেষ পর্যন্ত ফ্লাউন্ডার এবং সেবাস্টিয়ান এই দুইজনের উপস্থিতি বেশ গুরুত্বপূর্ণ। এরিয়েল ফ্লাউন্ডারের সাথে ওই দূরবীনটা নিয়ে আলোচনা করছিল যে এইটা আসলে কি কাজ করে। এমন সময় দূরবীনে চোখ রাখতেই গভীর অন্ধকার রিফের মধ্যে একটা জাহাজে তার নজর আটকে যায়। এখানে অনেকবার সে আসছিল, কিন্তু এই জাহাজে তার নজর কখনো পড়েনি। ফ্লাউন্ডারকে সাথে নিয়ে এরিয়েল ওই জাহাজের কাছে চলে আসে। এখানে সেখানে নানান ধরনের জিনিসপত্র কুড়িয়ে সে তার ব্যাগে ভরায়, আর সেই নতুন জিনিসগুলো সে নিয়ে তার ব্যক্তিগত লাইব্রেরিতে সাজিয়ে রাখে। এমন সময় ওই জাহাজের কাছে একটা হাঙর এসে হামলা করে। ফ্লাউন্ডার পালিয়ে বাঁচতে পারলেও ওই হাঙর এবার এরিয়েলকে টার্গেট করছিল, কিন্তু সে একটা বুদ্ধি খাটিয়ে একটা আয়নার সামনে বসে থাকে, আর হাঙ্গরটা এরিয়েলকে শিকার মনে করে সেখানে হামলা করলে সে ওইখানে আটকে যায়। আর এই সুযোগে এরিয়েল ও ফ্লাউন্ডার সেখান থেকে বেঁচে ফিরে আসে। এতক্ষণে রাজা ট্রাইটন এরিয়েলের উপস্থিতি না পেয়ে আজকের মতো সভা ভেঙে দিয়েছে। তখন আমরা দেখতে পাই একটা সামুদ্রিক ডাইনি বিশেষ কায়দায় এরিয়েলের উপর নজর রাখছিল। আসলে সে একটা সুযোগ খুঁজছিল যে কিভাবে ওকে নিজের কাছে বশ করা যায়। এই ভদ্রমহিলা ছিল রাজা ট্রাইটনের বোন। তার কুটচাল ও অবাধ্যতার কারণে রাজা তাকে 15 বছর আগে একটা অন্ধকার গুহায় বন্দি করে রাখছে। আমরা তাকে এখানে আরশোলা নামে চিনব। সে এখন প্রতিশোধের নেশায় বিভোর হয়ে আছে। এদিকে রাজা ট্রাইটন আছে আরেক ঝামেলায়। সে কোনোভাবেই এরিয়েলকে মানাতে পারছে না যে সমুদ্রের যেখানে সেখানে নানান ধরনের বিপদ লুকিয়ে আছে। উপায় না দেখে রাজা ট্রাইটন কাকড়া সেবাস্টিয়ানকে তার দেখাশোনার দায়িত্ব দেন, যাতে কোনো ঝামেলা না হয়। পিতার সাথে রাগারাগি করে তার লাইব্রেরিতে এসে ফ্লাউন্ডারকে নিয়ে তার মায়ের ব্যাপারে কথা বলছিল। তখন আমরা এখানে মানুষের তৈরি নানান ধরনের জিনিসপত্র দেখতে পাই। এরিয়েল ছোট থেকেই সমুদ্রে বিধ্বস্ত হওয়া জাহাজ থেকে এইসব খুঁটিনাটি জিনিসপত্র সংগ্রহ করত, আর সেই সাথে মানুষের প্রতি তার দিন দিন আকর্ষণ বেড়েই চলছিল। কিন্তু সে এও জানে তার মাকে নাকি ওই মানুষেরাই হত্যা করছিল। এই কারণে রাজা ট্রাইটন সমুদ্রের উপরের মানুষদের প্রতি এত বিরূপ এবং কড়া অবস্থানে ছিলেন। তিনি বিশ্বাস করতেন যে মানুষের জগৎ খুবই বিপজ্জনক এবং ধ্বংসাত্মক, বিশেষ করে মারমেইডদের জন্য। আর এই ব্যাকস্টোরিটাই এরিয়েলের উপর অতিরিক্ত নিষেধাজ্ঞার কারণ হয়ে দাঁড়ায়। এরিয়েল হঠাৎ খেয়াল করে উপরে কিসের জন্য ধুমধাম শব্দ আর আলোর ঝলকানি। দেরি না করে সে ছুটে উপরে চলে আসে। তখন জাহাজে এরিকের জন্মদিনের উৎসব চলছিল। এরিয়েল অবশ্য এর মধ্যেই জাহাজের একটা ছোট নৌকার মধ্যে উঠে পড়ছে। সে খুব ভালো করেই জানতো যদি তারা এখানে তার উপস্থিতি বুঝতে পারে তাহলে তাকে আর আস্ত রাখবে না। কিন্তু তবুও সে কিসের যেন মায়ায় সেখান থেকে নামতে পারছিল না। এই প্রথম সে কোনো রাজকুমারকে দেখল। এমন সময় আকাশ বাতাস কাঁপিয়ে শুরু হয় ঝড়ের তাণ্ডব। উত্তাল ঢেউয়ে দুলতে দুলতে একটা টিলারের সাথে ধাক্কা লেগে জাহাজটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এরিয়েল অবশ্য এর মধ্যেই পানিতে নেমে গিয়েছিল। সবাই যখন জাহাজ থেকে নিরাপদ জায়গায় চলে যাচ্ছে, ঠিক সেই সময়ে এরিকের চোখ পড়ে তার প্রিয় কুকুরটা আগুনের মধ্যে আটকে আছে। জীবনের মায়া ত্যাগ করে সে আগে ওকে আগুন থেকে উদ্ধার করলেও সে আর শেষ পর্যন্ত তীরে ভিড়তে পারেনি। উত্তাল ঢেউয়ের সাথে খানিক লড়াই করে পানির নিচে তলিয়ে যেতে থাকে। এমন সময় এরিয়েল এসে ওকে সেখান থেকে টেনে উপরে নিয়ে আসে। এতক্ষণে জাহাজ ওদের থেকে অনেক দূরে গিয়েছে। এরিয়েল নিজের নিরাপত্তার কথা ভেবে ওকে সেখান থেকে খানিক দূরে একটা তীরের কাছে এনে শুইয়ে দেয়। আধা চেতন অবস্থায় এরিক শুধু এইটা বুঝতে পারে যে তাকে কোনো একজন মেয়ে মানুষ বাঁচিয়ে নিয়ে আসছে।
তারপর সেখানে অন্যান্যরাও এরিকের সন্ধানে চলে আসলে এরিয়েল সেখান থেকে চলে যায়। ওই ডাইনি আরশোলা এখনও ওর দিকে খেয়াল রেখেই যাচ্ছে। সে চাইছে এরিয়েল যেন কোনোভাবে একজন মানুষের প্রেমে পড়ে যায়, আর এই সুযোগ কাজে লাগিয়ে সে রাজা ট্রাইটনের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারবে। এরিয়েলের এই রকম পাগলামির জন্য সেবাস্টিয়ানের খুব টেনশন হচ্ছিল, কারণ রাজা ট্রাইটন যদি কোনোভাবে বুঝতে পারে যে সে থাকা সত্ত্বেও এরিয়েল এই রকম কোনো একটা কাজ করছে, তাহলে সে সেবাস্টিয়ানকে জানে মেরে ফেলবে। তাই সে এরিয়েলকে সমুদ্রের প্রতি আকর্ষণ বৃদ্ধি করার জন্য নানান ধরনের ভালো ভালো গল্প শোনাতে থাকে, যাতে সে উপরের মানুষদের প্রতি আকর্ষণ হারিয়ে ফেলে। কিন্তু তাতে তেমন কোনো লাভ হয়নি। দৃশ্যপট পাল্টে যায়। এরিক প্রাসাদে এসে তার মায়ের সাথে কথা বলছিল। অচেতন অবস্থায় মৃত্যুর হাত থেকে যে মেয়েটা ওকে বাঁচিয়েছে, সে এখন তাকে খোঁজার জন্য বাইরে যেতে চাইছে। কিন্তু রানী সাহেবা তার এই প্রস্তাব প্রত্যাখ্যান করে, কারণ এই 1 বছরের মধ্যেই এইবার সহ কয়েকবার সমুদ্রে জাহাজ ডুবির ঘটনা ঘটছে। সমুদ্র দেবতা নাকি এখন নারাজ হয়ে আছেন, তাই এখন তাকে কোনোভাবেই বাইরে যেতে দেয়া হবে না। অবশ্য এতক্ষণে নাকি ওই মেয়েটাকে খোঁজার জন্য বাইরে লোকজন সেট করা হয়েছে। উপায় না দেখে এরিক মন খারাপ করে মায়ের কাছ থেকে চলে আসে। অন্যদিকে রাজা ট্রাইটন সেবাস্টিয়ানের কাছ থেকে এরিয়েলের ব্যাপারে খোঁজ খবর নিচ্ছিল। তখন সে রাজাকে জানায় যে গত রাতে এরিয়েল নাকি উপরে গিয়েছিল, এর বেশি নাকি সে আর কোনো কিছুই জানে না। আর এই কথা শুনেই ট্রাইটন ভীষণ ক্ষেপে যায়, আর এক মুহূর্ত দেরি না করে সে এরিয়েলের কাছে তার লাইব্রেরিতে চলে আসে। মজার ব্যাপার হলো, এখানে এরিয়েল তার বাবাকে একটা কথাও মিথ্যা বলেনি। জাহাজ ডুবে যাওয়া থেকে শুরু করে এরিককে বাঁচানো পর্যন্ত ঘটে যাওয়া সমস্ত সত্য কথা সে গড়গড় করে তার পিতাকে বলে দেয়। আর এইসব কথা শুনে ট্রাইটনের মাথায় যেন আগুন ধরে যায়। যেই মানুষের কারণে তার প্রিয়তমা স্ত্রী আজ পরপারে চলে গিয়েছে, এখন তার মেয়ে নাকি সেই শত্রুদেরই উপকার করে। রাগে ক্ষোভে এরিয়েলের সমস্ত কালেকশন এক এক করে ধ্বংস করে দিতে থাকে। মুহূর্তের মধ্যেই তার সাজানো লাইব্রেরি ধ্বংসস্তূপে পরিণত হয়। এই ঘটনায় এরিয়েল বেশ ভেঙে পড়ছিল। বিশেষ করে তার বাবার প্রতি রাগটা যেন আরও বাড়তে থাকে। আর ঠিক সেই সময়ে ওর দুর্বলতার সুযোগ নিয়ে আরশোলা ওকে আরও খেপানো শুরু করে। কিন্তু সে প্রথমে তার কথায় তেমন একটা গুরুত্ব দেয় না, কারণ সে আগে থেকেই জানত এই সামুদ্রিক ডাইনি তার ফুপু হলেও ওর কুটচাল থেকে রেহাই পাওয়া নাকি খুবই মুশকিল। অবশ্য শেষ পর্যন্ত যখন আরশোলা বিনা শর্তে ওকে সাহায্য করতে চায়, তখন সে ওর কথায় গুরুত্ব দেয়। আর এখান থেকেই শুরু হয় ষড়যন্ত্রের আরেক অধ্যায়। এরা দুজন দেখে যে এরিয়েল 2টা ইলের সাথে কোথায় যেন যাচ্ছে। দুজনেই ওদের পিছু নিতে থাকে। বেশ খানিক পথ পাড়ি দিয়ে ইল 2টা ওকে একটা গভীর গুহার কাছে নিয়ে আসে। এরিয়েল প্রথমে ভয় পেলেও সে এখন ডাইনির সম্মোহনে বন্দী হয়ে আছে, তাই এখন ইচ্ছা না থাকা সত্ত্বেও তাকে যেতে হচ্ছে। দেখা হওয়া মাত্রই সে রাজা ট্রাইটনের নামে নানান ধরনের উল্টাপাল্টা কথা বলছিল। ওর বাবার কারণেই নাকি আরশোলা আজকে সামুদ্রিক ডাইনি হয়ে অভিশপ্ত জীবনযাপন করছে, আর সে এখন সমুদ্রের রাজা হইছে। তার সাথে যে অবিচার করা হচ্ছে, সেই অবিচার যেন এরিয়েলের প্রতি না হয়, সেজন্য তাকে এখন আরশোলার কথা শুনতে হবে। না হলে এরিয়েলেরও নাকি একই অবস্থা হবে। এইসব নানান ধরনের ভয়ভীতি দেখিয়ে সে এরিয়েলকে তার প্রস্তাবে রাজি করায়। আরশোলা ওকে মানুষ হবার সুযোগ দিতে চাইছে, কারণ পূর্ণাঙ্গ মানুষ না হওয়া পর্যন্ত সে উপরের মানুষদের সাথে মিশতে পারবে না। ওই ডাইনি ওকে এতক্ষণে মোটামুটি হিপনোটাইজ করে ফেলছিল। তখন তাদের মধ্যে একটা ডিল হয়। এক পর্যায়ে এরিয়েল নিজে থেকেই তার শরীরের একটা আঁশ তুলে ওকে দিয়ে দেয়। ডিল অনুযায়ী সে তার কণ্ঠস্বর ডাইনিকে দিয়ে দেয়, আর ডাইনি ওকে মারমেইড থেকে মানুষ বানিয়ে দেয়। শর্ত অনুযায়ী 3 দিনের মধ্যে যদি রাজপুত্র এরিয়েলকে সত্যিকারের ভালোবেসে চুম্বন দেয়, তাহলে সে স্থায়ীভাবে মানুষ হয়ে যাবে। না হলে এরিয়েল চিরদিনের মতো ডাইনির দাসী হয়ে থাকবে। এরিয়েল রাজি হলে আরশোলা তার গলা থেকে কণ্ঠস্বরটা জাদুর মাধ্যমে টেনে বের করে একটা ঝিনুকের মধ্যে বন্দি করে ফেলে। আর এই ঘটনার সাথে সাথেই এরিয়েলের দম বন্ধ হয়ে আসছিল, কারণ সে মারমেইড থেকে মানুষে কনভার্ট হয়েছে। এতক্ষণে তার লেজও পায়ে রূপান্তরিত হয়েছে। তাড়াতাড়ি করে উপরে আসার সময় সে একটা জেলের জালে আটকা পড়ে। ওর সাথে সেবাস্টিয়ান ও ফ্লাউন্ডার দুজনেই ছিল। জেলে ওকে দেখার সাথেই অবাক হয়ে যায়। সে ভাবছিল যে আবারও হয়তো কোনো জাহাজ ডুবে গিয়েছে, আর সেই জাহাজ থেকেই পানিতে ভাসতে ভাসতে মেয়েটা তার জালে আটকা পড়ছে। একটা কাপড় দিয়ে পেঁচিয়ে ওকে এখান থেকে সোজা রাজপ্রাসাদে নিয়ে আসা হয়। সেবাস্টিয়ানও ওর পিছু নিয়ে রাজপ্রাসাদে চলে আসছে। মজার ব্যাপার হলো, এরিয়েল যখন থেকে পূর্ণাঙ্গ মানুষ হয়েছে, তখন থেকে সে তার অতীত জীবনের সমস্ত কথা ভুলে গিয়েছে, আর সেই সাথে সে কথা বলার শক্তিও হারিয়ে ফেলছে। মানে যতক্ষণ তার ওই কণ্ঠস্বর আরশোলার কাছে থাকবে, ততক্ষণ সে কথা বলতে পারবে না। প্রাসাদের দাসীরা ওকে ভালো করে সাজিয়ে পরিষ্কার জামা কাপড় পরিয়ে দেয়। এর মধ্যেই এরিক তার সাথে দেখা করতে আসছে, কিন্তু সে এরিয়েলকে এখনো চিনতে পারেনি। কোনো কথা বলতে না পারায় রাজকুমার ওর কাছ থেকে তেমন কিছু জানতেও পারেনি।
যাওয়ার সময় সে ওকে সান্ত্বনা দিয়ে যায় যে যতদিন তার বাড়ির ঠিকানা পাওয়া যাবে না ততদিন সে এখানেই থাকবে। রাজকুমার অবশ্য প্রথম দেখাতেই ওর মায়ে পড়ে গিয়েছিল, যদিও সেটা অন্য কেউ বুঝতে পারেনি। সেদিন রাতেই এরিয়েল রাজপ্রাসাদ ঘুরে দেখার সময় একটা বিশাল ঘরের মধ্যে চলে আসে। এই ঘরটা তার লাইব্রেরির মতোই দেখাচ্ছে। ভিতরে এসে দেখে এখানে নানান ধরনের পুরনো জিনিসপত্রের কালেকশন। সে অবাক হয়ে যায়। এমন সময় তার চোখ আটকে যায় একটা কাচের তৈরি মারমেইডের উপর। হাতে নিতেই সেখানে রাজকুমার চলে আসে। তখন আমরা জানতে পারি এইটা নাকি তারই সংগ্রহ করা জিনিসপত্র থেকে বানানো হয়েছে। এরিক ওর আগ্রহ থেকে বুঝতে পারে যে মেয়েটা ভীষণ জ্ঞান পিপাসু। তখন সে ওকে একটা ম্যাপ দেখিয়ে ওর সাথে বাইরে যাওয়ার অফার করে, কারণ এরিকের মা ওকে বাইরে যেতে নিষেধ করছে। তাই সে একটা সুযোগ খুঁজছিল যাতে করে সে বাইরে গিয়ে ওই মেয়েটার খোঁজ করতে পারে যে তাকে পানির নিচ থেকে বাঁচিয়েছিল। সে এখনও মনে মনে ওই মেয়েটাকেই খুঁজছিল। কথা মতো পরদিন ওরা দুজনেই ঘোড়ার গাড়ি নিয়ে বাইরে ঘুরতে বেরিয়ে পড়ে। আজকে এরিয়েলের দ্বিতীয় দিন চলছে। আগামীকালের মধ্যে সে যদি এরিককে ভালোবেসে চুম্বন না করে তাহলে সে আবারও মারমেইডে পরিণত হবে এবং সেই সাথে আজীবনের জন্য ডাইনি আরশোলার দাসী হয়ে থাকতে হবে। কিন্তু এই মেয়ের ওইসবের কোনো খেয়ালই নেই। এখানে মানুষের এমন বৈচিত্র্য দেখে সে অতীতের কথা সব ভুলতে বসছে। এমন দুনিয়া এতদিন শুধু তার কল্পনাতেই ছিল। কাকড়া কিন্তু এখনও তার পিছু ছাড়েনি। সারা দিন এখানে সেখানে ঘোরাঘুরি করে রাতের বেলা একটা নৌকায় চড়ে নির্জন একটা জায়গায় চলে আসলে সেখানে একটা রোমান্টিক পরিবেশের সৃষ্টি হয়। এইবার মনে হয় তারা একে অপরকে চুম্বন করবে। এমন সময় সেখানে ডাইনির ওই ইলফিশ দুইটা এসে ধাক্কা দিয়ে নৌকাটাকে উল্টিয়ে দেয়, যাতে করে তারা তাদের কার্য শেষ করতে না পারে। কারণ ডাইনি চাইছিল যে সে যেন আবারও তার কাছে ফিরে এসে তার গোলামি করে। শেষ পর্যন্ত অবশ্য ডাইনির প্ল্যানই কার্যকর হতে চলছে। এরিয়েলকে প্রাসাদে রেখে এসে এরিক সমুদ্রের পারে অস্থির হয়ে ঘুরে বেড়াচ্ছে। সে যেন কোনোভাবেই স্থির থাকতে পারছে না যতদিন না সে তাকে খুঁজে পায়। অন্যদিকে আরশোলা এবার আরেকটা প্ল্যান করতে যাচ্ছে। তার জাদুশক্তি দিয়ে সে এখন একটা সুন্দরী মেয়ের রূপ ধারণ করে এরিকের সামনে এসে উপস্থিত হয় আর তাকে তার পরিচয় দেয় যে সে নাকি ওই ঝড়ের রাতে তাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিল। এরিক যদিও তাকে প্রশ্নের সম্মুখীন করতে চাইছিল, কিন্তু তার ঝিনুকের জাদুশক্তি দিয়ে সে এরিককে মুহূর্তের মধ্যেই বশ করে ফেলে। দৃশ্যপট পাল্টে যায়। পরদিন এরিক আরশোলাকে নিয়ে তার মায়ের কাছে চলে আসছে। যেহেতু আরশোলা তার জীবন বাঁচিয়েছে তাই কোনো ধরনের শর্ত ছাড়াই তাদের বিয়ের আয়োজন করা হয়। ঠিক সেই সময়ে এরিয়েলও সেখানে চলে আসে। পরিস্থিতি বুঝতে পেরে সে আর সেখানে এক মুহূর্ত দেরি করেনি, কারণ ডাইনি রানীর জাদুর প্রভাবে পুরো প্রাসাদ এখন মোহাচ্ছন্ন হয়ে আছে। সেবাস্টিয়ান এতক্ষণে এরিয়েলের নিখোঁজ হবার খবর পাইছিল। সে তাড়াতাড়ি করে তার বন্ধু গাংসিলকে খবর দেয় যে খুব দ্রুত এরিয়েলকে খুঁজতে হবে, না হলে আজকের মধ্যেই তাকে রাজকুমারী থেকে ডাইনির দাসী হতে হবে। কথা মতো সে প্রথমে প্রাসাদে আসছে এরিয়েলের খোঁজ নেয়ার জন্য, কিন্তু একই এখানে সে অন্য একটা মেয়েকে দেখতে পায় এবং সেই সাথে সে আয়নায় খেয়াল করে ওইটা আসলে কোনো মানুষ নয়, সেই সামুদ্রিক চুড়েল মানে ডাইনি। আর এক মুহূর্ত দেরি না করে সে সোজা চলে আসে সেবাস্টিয়ানের কাছে। ওরা অবশ্য এতক্ষণে এরিয়েলের সন্ধান পাইছে। তাড়াতাড়ি করে সে সমস্ত ঘটনা ওদেরকে খুলে বলে। ফ্লাউন্ডার ও সেবাস্টিয়ান এসবের কিছু বুঝতে না পারলেও এরিয়েল ঠিকই বুঝতে পারছে যে কি হতে যাচ্ছে। কাউকে কিছু না বলে সে পানিতে লাফ দিয়ে প্রাসাদের দিকে রওনা দেয়। প্রাসাদে আজকে বিয়ের আমেজ লেগে আছে। সূর্য ডোবার ঠিক আগ মুহূর্তে এরিকের সাথে আরশোলার এঙ্গেজ হতে যাচ্ছে, কিন্তু এরিককে দেখে মনে হচ্ছে না যে সে ব্যাপারটা খুব সহজভাবে নিয়েছিল, কারণ সে এখন মোহাচ্ছন্ন অবস্থায় আছে। ডাইনির ইশারায় সে এখন তার হাতের পুতুল। আংটি পরানোর সময় হঠাৎ করেই গাংসিল উড়ে এসে আংটি নিচে ফেলে দেয়, আর সেই সাথে কুকুরটাও আরশোলার উপর আক্রমণ করে বসে। আর ঠিক সেই সময়ে এরিয়েল সেখানে এসেই আরশোলার গলার ঝিনুকের লকেটটা টেনে ছিঁড়ে ফেলে মাটিতে আছাড়ে দিয়ে সেটাকে ভেঙে দেয়। সাথে সাথেই সেখান থেকে একটা আলোর টুকরো বেরিয়ে ওর গলার মধ্যে প্রবেশ করে। তখন সে কথা বলতে পারছিল, কিন্তু এতক্ষণে অনেক দেরি হয়েছে। সূর্য ডুবে যাওয়ার সাথেই 3 দিন পূর্ণ হলো, আর সেই সাথে এরিয়েলও মানুষ থেকে মারমেইডে রূপান্তরিত হয়ে যায়। এই ঘটনায় আরশোলা অট্টহাসিতে ফেটে পড়ছে, কারণ সে রাজরানী হতে না পারলেও এরিয়েলকে তার দাসী বানাতে পারছিল। কোনো কথা না বাড়িয়ে সে তার আসল রূপ ধারণ করে এরিয়েলকে নিয়ে সোজা সমুদ্রে লাফিয়ে পড়ে। এতক্ষণে যা বোঝার এরিক তা বুঝে গেছে। ডাইনি এরিয়েলকে তার আস্তানায় নিয়ে যাওয়ার সময় গত 3 দিন আগের কথা এরিয়েলের এখন মনে পড়ছে, কারণ সুযোগ আসা সত্ত্বেও সে এরিককে চুম্বন করতে পারেনি। তাই এখন তাকে ডাইনির দাসী হয়ে থাকতে হবে। এমন সময় রাজা ট্রাইটন ওদের সামনে এসে দাঁড়ায়। ট্রাইটন তার মেয়েকে ছেড়ে দিতে বললে তখন আমরা জানতে পারি ডাইনি আসলে রাজা ট্রাইটনের ক্ষমতা কেড়ে নিতে চাইছিল। শর্ত অনুযায়ী সে এরিয়েলের সাথে যা খুশি তা করতে পারবে, তাতে ট্রাইটন সেখানে কোনো ধরনের বাধা দিতে পারবে না। নিজের মেয়ের এমন পরিস্থিতি কে মেনে নিতে পারে বলেন? উপায় না দেখে এরিয়েলকে বাঁচানোর জন্য রাজা তার ক্ষমতা ডাইনির হাতে সমর্পণ করে দেয়।
আর সেই সাথে ওই ইল মাছ দুটো ছুটে এসে ট্রাইটনকে শক দিয়ে পানির সাথে মিশিয়ে দেয়। এখন সে এরিয়েলকে টার্গেট করছিল যে ওকেও হত্যা করবে। এমন সময় পিছন থেকে এরিক এসে ডাইনিকে থামিয়ে দেয়। ঘটনাচক্রে ডাইনি এরিককে মারতে গিয়ে তার প্রিয় ইল দুটোকেই মেরে ফেলে। এই ঘটনায় ডাইনি ভীষণ রাগান্বিত হয়ে তার আকার পাল্টিয়ে বিশাল একটা দানবে পরিণত হয়। ত্রিশূল দিয়ে পানিতে সে অনেক বড় ধরনের একটা ঝড় তুলে দেয়। সে চাইছিল এই ঝড়ের তাণ্ডবে ওদেরকে নিঃশেষ করে দিতে। পানির ঝড়ের কারণে ওই রিফের নিচের জাহাজগুলো সব উপরে ভাসতে থাকে। এমন সময় ডাইনি ত্রিশূল দিয়ে এরিককে মারতে যাবে, কিন্তু শেষ পর্যন্ত এরিয়েল সেখানকার পুরনো জাহাজের একটা হুইল ঘুরিয়ে দিলে তার মাস্তুল সোজা গিয়ে আঘাত হানে ডাইনির বুক বরাবর। আর মুহূর্তের মধ্যেই পানির সাথে মিশে যায় আরশোলার সমস্ত অহংকার। ত্রিশূলটা নিচে পড়ে যাওয়ার সাথে সাথেই সেখান থেকে আবারও রাজা ট্রাইটন সশরীরে পুনর্জীবিত হয়ে ওঠে। আসলে এই ত্রিশূলের সাথেই তার জীবন মৃত্যু গেঁথে রাখা আছে। এরিয়েল নিজের ভুল স্বীকার করে ট্রাইটনকে তার হাতে ত্রিশূল তুলে দেয় আর বলে এই যুদ্ধে তার একমাত্র সহযোগী ছিল এরিক। ট্রাইটন যাদেরকে কখনোই পছন্দ করত না। ট্রাইটন সারা জীবন যে মানুষদের ঘৃণা করে আসছে, আজ সেই মানুষের কল্যাণেই সে তার জীবন ও হারানো সাম্রাজ্য ফিরে পাইছে। কিন্তু নিজের চোখে দেখা এমন বাস্তবতা তো আর অস্বীকার করা যায় না। অনেক চিন্তা ভাবনার পর ট্রাইটন তার সিদ্ধান্ত পরিবর্তন করেন। এরিয়েল যখন পুনরায় মারমেইডে রূপান্তরিত হয়েছে, তখন থেকে ওদের দুজনের যে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই ব্যাপারটা ট্রাইটন বেশ ভালোভাবেই খেয়াল করে। তাই মেয়ের এমন উদাসীনতা দূর করার জন্য সে এরিয়েলকে পুনরায় তার ত্রিশূলের ক্ষমতা ব্যবহার করে পূর্ণাঙ্গ মানুষ বানিয়ে দেন, যাতে তারা তাদের জীবন উপভোগ করতে পারে। এরিয়েল নিজের পা ফিরে পেয়ে এরিকের কাছে চলে আসছে। সেও ওর অপেক্ষায় ছিল। তারপর ধুমধাম করে সমুদ্র তীরে তাদের বিয়ের আয়োজন করা হয়, যেখানে অসংখ্য মারমেইড এবং মানুষের এক মহাসমাবেশ ঘটছিল। আর এই ঘটনার মধ্য দিয়েই মুভির কাহিনী শেষ হয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।